প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা থেকে। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি ঢাকা বোর্ডে 2025 সালে এসেছিল। তো চলুন আগে আমরা প্রশ্নটি পড়ে আসি। সৌরভের জন্মসাল 1990, তার বর্তমান বয়স 34 বছর। তিনি সরকারি চাকরিতে আবেদন করতে আগ্রহী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিতে যোগদানের জন্য বৈধ বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। এরপর দেখেন কতে বলা হয়েছে অ্যারে কি। তো সি প্রোগ্রামিং ভাষায় অ্যারে হলো একটি বিশেষ ধরনের ডেটা স্ট্রাকচার যাতে একই ধরনের একাধিক ডেটা রাখা যায়। এরপরে খতে দেখেন বলা হয়েছে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। অবশ্যই চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, নিচেই তা দেওয়া হলো। এইভাবে শুরু করব আমরা। এরপরে দেখেন 1 নম্বর দিয়ে লিখবো যে চলকের নামকরণের ক্ষেত্রে বর্ণ, অঙ্ক আর আন্ডারস্কোর ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না। 2 নম্বর হলো চলকের ক্ষেত্রে মাঝখানে কোনো স্পেস বা ফাঁকা থাকবে না। আর আরেকটি হলো যে চলকের ক্ষেত্রে শুরুতে অঙ্ক ব্যবহার করা যাবে না। আর আরেকটি হলো যে একই ফাংশনে একই নামে একাধিক চলক ঘোষণা করা যাবে না। এই কয়টি কথা লিখলেই আপনি এখানে 2-এ 2 পাবেন। এরপরে দেখেন গতে বলা হয়েছে সৌরভের জন্মসাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো। তো অধিবর্ষ মানে লিপ ইয়ার। লিপ ইয়ার বলতে দেখা যাচ্ছে যে এখানে সৌরভের জন্মসাল 1990, তার মানে এই 1990 সালটি যে অধিবর্ষ কিনা তা নির্ণয় করার জন্য আমাদের অ্যালগরিদম করতে বলা হয়েছে। আর অ্যালগরিদম কাকে বলে? অ্যালগরিদম হলো যে কোনো সমস্যার সমাধানের যুক্তিসম্মত বা যুক্তিসঙ্গত পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকেই মূলত অ্যালগরিদম বলা হয়। তার মানে যে 1990 সালটি যে অধিবর্ষ কিনা তা নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? অ্যালগরিদম করতে হবে। তো আমরা শুরু করি। প্রথমেই আমরা উপরে গতে লিখে নেব যে অ্যালগরিদম আমরা এটা লিখে নিলাম। এরপরে অ্যালগরিদম যেহেতু তৈরি করা হয় ধাপে, তার মানে আমরা ধাপ 1 শুরু করি। তার মানে কোনো কাজ শুরু করতে হলে আমাদের প্রথমে শুরু করি বলে আমরা প্রথম ধাপ। এরপরে ধাপ 2 আমরা যে সমস্যাটি সমাধান করব তার যে ইনপুট আছে সেই ইনপুটটা আমরা এখানে গ্রহণ করব। তো এখানে ইনপুট বলতে আমাদের যে আমরা যে 1990 সাল সেটা অধিবর্ষ কিনা সেটা আমরা নির্ণয় করব। সেই জন্য আমরা এখানে 1990 ইনপুট করি। এটা আমাদের দ্বিতীয় ধাপ। এবার আমরা ধাপ 3-এ আমরা প্রক্রিয়াকরণ করব। তার মানে যে আমাদের কোনো সালটাকে অধিবর্ষ হতে হলে আমাদের কি শর্ত মানতে হয় সেই শর্তটি আমরা এখানে লিখব। তো সেই শর্তটি দেখেন, প্রথম শর্ত হলো যে আমরা যে 1990 সাল এটা অধিবর্ষ কিনা নির্ণয় করতে হলে আমাদের 2টি শর্ত আছে। তো প্রথম শর্তটি হলো দেখেন যদি, তার মানে এই 1990-কে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, 400 দিয়ে ভাগ করে যদি ডাবল সমান ব্যবহার করতে হয়, এখানে ভাগ করি যদি ভাগশেষ 0 হয়, তার মানে দেখেন 1990-কে আমরা 400 দিয়ে ভাগ করব, করে যদি ভাগশেষ 0 হয়, সেই জন্য আমরা এখানে মডুলার ব্যবহার করেছি, তাহলে আমরা এটা লিপ ইয়ার হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব ধাপ 5-এ যাই, অন্যথায় পরের ধাপে যাই। তাহলে আমরা এখানে লিখব যদি এইটা হয় তাহলে ধাপ 5-এ যায়, অন্যথায় পরের ধাপে যায়, মানে পরের ধাপে যায়। তো দেখেন আমরা এই 1990-কে যদি 400 দিয়ে ভাগ করি তাহলে দেখেন ভাগশেষ 0 হচ্ছে না। তাহলে আমরা কি করব? পরের ধাপে যাব। তার মানে 5 নম্বরে যাব না, পরের ধাপে যাব। তাহলে পরের ধাপ আমরা এখানে আবার শুরু করি, ধাপ 4। তো ধাপ 4-ই দেখেন আমাদের ওই আরেকটি শর্ত, যেটা হলো যে যদি ওই 1990-কে আমরা আবার ভাগ করব 100 দিয়ে। এই ক্ষেত্রে যদি সমান না হয়, তার মানে কি ভাগশেষ যদি 0 না হয়, তার মানে 100 দিয়ে ভাগ করার পর, তাই 1990 মডুলার 100 নট ইকুয়াল 0, যদি 0 হবে না, এবং এখানে আমরা এবং ব্যবহার করব, 0 হবে না ঠিক, কিন্তু আরেকটি শর্ত থাকতে হবে এখানে, যে 1990-কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ 0 হয়। খেয়াল করেন, প্রথমে এই শর্তে আমাদের দেখেন মনে করেন ভাগশেষ 0 নেই, সেই ক্ষেত্রে আমরা পরের ধাপে আসলাম, পরের ধাপে 4। এই ক্ষেত্রে আমরা 1990-কে 100 দিয়ে ভাগ করব, ভাগশেষ 0 হলো না, কিন্তু আরেকটি বাকি আছে যে 0 হবে না 100 দিয়ে ভাগ করলে, কিন্তু 4 দিয়ে ভাগ করলে 0 হবে। তাহলে আমরা কি করব?
ওই পরের ধাপে যাব। তার মানে কি, এইটা আমাদের লিপ ইয়ার হবে, তার মানে ধাপ 5-এ যাব। এই ক্ষেত্রে হয় তাহলে ধাপ 5-এ যাই, অন্যথায় ধাপ 6-এ যায়। দেখেন তাহলে এবার আমরা ধাপ হবে, যদি শর্তটা মানে তাহলে ধাপ 5-এ যাব, তখন লিপ ইয়ার ছাপাবো। তার মানে আমরা লিপ বা অধিবর্ষ ছাপাই বা লিপ ইয়ার প্রিন্ট করি, যাই লেখেন সমস্যা নেই, লিপ ইয়ার প্রিন্ট করি। আর যদি এই শর্ত না মানে তাহলে ধাপ 6 যেটা হলো নট লিপ ইয়ার, তাহলে আমরা লিখব নট লিপ ইয়ার প্রিন্ট করি। এবার দেখেন ধাপ আমরা কাজটা শেষ করলাম, তার মানে আমরা এখানে শেষ করি। তো এখানে দেখেন আরেকটু খেয়াল করেন, প্রথমে 90 সালকে আমরা 400 দিয়ে ভাগ করলাম, যদি 0 হয় তাহলে ধাপ 5-এ যাব, তার মানে এই যে লিপ ইয়ার প্রিন্ট করব। যদি এইটা 0 না হয় ভাগশেষ, তাহলে আমরা তখন কি করব, পরের ধাপে যাব, তার মানে আরেকবার চেক করব। তার মানে এইটাও চেক করতে হবে, যদি এটা মিলে যায় 0 তাহলে সেটা লিপ ইয়ার, যদি এটা না মেলে তাহলে আমাদের আরেকবার সুযোগ আছে। তার মানে আমরা আবার 90-কে 100 দিয়ে ভাগ করব, 0 হবে না, কিন্তু 4 দিয়ে ভাগ করলে 0 হবে। সেই ক্ষেত্রে আমরা আবার ধাপ 5-এ যাব, তার মানে লিপ ইয়ার ছাপাবো। আর যদি এই শর্তও না মানে তাহলে সেই ক্ষেত্রে 6 নাম্বার ধাপে যাব, তার মানে এটা আমাদের নট লিপ ইয়ার, মানে অধিবর্ষ না। এরপরে আমরা ধাপ 7-এ প্রোগ্রাম শেষ করব। এটা ছিল আমাদের গ প্রশ্নের সমাধান। এবার গতে দেখেন বলা হয়েছে যে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখো। তো আমরা উদ্দীপকে পড়েছি আগেই যে সৌরভের বর্তমান বয়স 34 বছর, আর সরকারি চাকরিতে আবেদনের যোগ্য হতে হলে তার 18 থেকে 32 এর মধ্যে বয়স হতে হবে। যেহেতু সৌরভের বয়স বর্তমানে 34, তার মানে সে সরকারি চাকরিতে আবেদনের যোগ্যতা হারিয়েছে। তো এর এখন সি প্রোগ্রাম লিখবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যে কোনো প্রোগ্রাম লিখতে হলে আমাদের হেডার ফাইল সংযুক্ত করতে হবে। এর জন্য আমাদের হ্যাশ চিহ্ন, এরপরে ইনক্লুড, এরপরে stdio.h এটা লিখতে হবে। তার মানে এই stdio অর্থ হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো এই হেডার ফাইল সংযুক্ত করার পরে এরপরে আমরা লিখব ইন্টিজার, এরপরে মেইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করব। তো এবার দেখেন এটা হলো স্টার্ট, মনে করেন প্রোগ্রামের স্টার্ট এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত। এরপরে আমরা ভেরিয়েবল ঘোষণা করব, যেহেতু এখানে সৌরভের বয়স 34, তার মানে একটা পূর্ণ সংখ্যা, আর এই পূর্ণ সংখ্যাটা আমরা এখন কি করব, ইনপুট করব। এই জন্য আমাদের এখানে ইন্টিজার লিখতে হবে, ইন্টিজার, এরপরে এজ সমান 34, এরপরে সেমিকোলন। তো ইন্টিজার কেন, এটা যেহেতু পূর্ণ সংখ্যা সেই জন্য আমরা ইন্টিজার INT লিখলাম, এরপরে এজ সমান 34। এবার দেখেন যে সরকারি চাকরিতে আবেদনের জন্য বা সরকারি চাকরির যোগ্যতার জন্য যে শর্তটা আছে সেইটা আমরা লিখব। তার মানে ইফ এরপরে দেখেন যে এজটা কত হতে হবে, এজটা বড় হতে হবে। কার বড় হতে হবে, 18-র উপরে হতে হবে। তাই এজ গ্রেটার দ্যান সমান 18, তার মানে 18 সমান অথবা উপরে, এবং তাই ডাবল অ্যান্ড ব্যবহার করতে হবে। যে এজ আর একটা শর্ত আছে, 18-র উপরে গেল কিন্তু 32-এর নিচেই হতে হবে, তার মানে লেস দ্যান ইকুয়াল 32। তার মানে এই শর্তের মধ্যে, এখানে সেমিকোলন হবে না, এই শর্তের মধ্যে যদি কেউ থাকে তাহলে সে এলিজিবল, মানে কি চাকরিতে আবেদন করতে সক্ষম হবে। তো সেই ক্ষেত্রে আমাদের আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে আমরা আউটপুট দেব, তার মানে প্রিন্ট এফ। এরপরে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখব যে সৌরভ ইজ এলিজিবল ফর অ্যাপ্লিকেশন, অথবা আমরা এলিজিবল বলেও লিখতে পারি। তো আমরা সহজটাই লিখি এলিজিবল, তার মানে কি সক্ষম। যদি কারোর বয়স এর মধ্যে হয় তাহলে সে চাকরিতে আবেদন করতে সক্ষম। তো এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। এরপরে এলস, অন্যথায় যদি কারোর এর মধ্যে বয়স না হয় তাহলে সে চাকরিতে আবেদন করতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের প্রিন্ট আউট করতে হবে আবার প্রিন্ট এফ দিয়ে ডাবল ইনভার্টেড কমার মধ্যে। আমরা যদি এইভাবে লিখি যে সৌরভ ইজ নট এলিজিবল ফর অ্যাপ্লিকেশন, অথবা নট এলিজিবল লিখলেও হবে, আমরা নট এলিজিবল লিখি।
সংক্ষেপে এটা লিখি, তারপরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ। তবে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে, আর শর্তের ক্ষেত্রে কোনো সেমিকোলন ব্যবহার হবে না। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এরপরে আমরা রিটার্ন 0, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে রিটার্ন 0, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। একটু সহজে মনে রাখেন যে কোনো প্রোগ্রাম তৈরি করতে হলে প্রথমে আমাদের এই 3 লাইন আর শেষের এই 2 লাইন হবেই, তাহলে মাঝে হলো প্রোগ্রামের মূল কাজটা। তো এটাই ছিল আমাদের ঘ প্রশ্নের সমাধান। এটা ঘ প্রশ্নের সমাধান। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।